আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন। জানিয়ে দিব আমিরাতে ক্ষমা পাওয়া 14 বাংলাদেশিকে দেশে ফিরাচ্ছেন আজ। আরও জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ তৈরি করার আহ্বান নূরের। এবং আরও জানিয়ে দিব তরুণের প্রত্যাশা পূরণে রাজনীতি করবে বিএনপি বলছে আমির খসরু। সর্বশেষ জানিয়ে দেব ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত শক্তির লোকেরা বসে নেই বলছে ডক্টর জাহিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা 1 মাসের বেশি সময় সেখানে আছেন তিনি। 15 বছরের শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমন পীড়নের প্রতিবাদে এই গণ আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের দাবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। শেখ হাসিনাকে প্রত্যাপনের ক্রমবর্ধমান দাবি ভারতকে একটি কূটনৈতিক জটিলতার মধ্যে দিয়েছে। বিষয়টি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কেও পরীক্ষার মুখে ফেলতে পারে। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, ভারত কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আনুষ্ঠানিক অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে? সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদনে বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যাপন চুক্তি প্রাথমিকভাবে 2013 সালে সই হয়েছিল। এটি আবার 2016 সালে সংশোধিত হয়। দুই দেশের ভাগ করে নেওয়া সীমান্ত বিদ্রোহ এবং সন্ত্রাসবাদের সমস্যা মোকাবেলায় লক্ষ্য একটি কৌশলগত পদক্ষেপ ছিল। এটি সংশোধিত ধারায় ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে। চুক্তির প্রাথমিক উদ্দেশ্য ছিল পলাতক এবং অপরাধীদের, বিশেষ করে যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কার্যকলাপে জড়িত, তাদের প্রত্যাপনের প্রক্রিয়াটি সহজতর করা। এতে উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় এবং এই অভিযোগে সর্বনিম্ন 1 বছর বা তার বেশি কারাদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাকে ফেরত দিতে হবে। চুক্তিতে অপরাধের সহযোগী সহায়তাকারী, প্ররোচনাকারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন। এদিকে বাংলাদেশে হত্যা, গুম ও গণহত্যা সহ একাধিক মাত্রায় গুরুতর অভিযোগের মুখোমুখি শেখ হাসিনা বর্তমানে একটি অনিশ্চিত অবস্থানে রয়েছেন। অভিযোগের প্রকৃতি বিবেচনা ভারতে আশ্রয় নেওয়া তার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তার সত্ত্বেও 2016 সালের সংশোধিত কারণে প্রত্যাপন প্রক্রিয়া কিছু পরিবর্তন এসেছে। চুক্তির সংশোধনীর ফলে প্রত্যাপনের জন্য অনুরোধকারী দেশের উপযুক্ত আদালত হতে গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োজন। প্রত্যাপন চুক্তির 6 নং অনুচ্ছেদ রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। যদিও অপরাধটি রাজনৈতিক প্রকৃতির বলে মনে করা হয়, তবে প্রত্যাপন প্রত্যাখ্যান করতে পারে ভারত। তবে এই বিশেষ ছাড়ের ক্ষেত্রে কঠোর সীমাবদ্ধতা রয়েছে। হত্যা, সন্ত্রাসবাদ এবং অপহরণের মতো অপরাধগুলো রাজনৈতিক অভিযোগ হিসেবে বিবেচনা করা হয়। এই ধারা অনুযায়ী ভারত হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক অপরাধ হিসেবে চিহ্নিত করতে পারে বলে মনে করা হয়। আমিরাতে ক্ষমা পাওয়া 14 বাংলাদেশির দেশে ফিরছেন আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের ঘটনায় শাস্তিপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করছে দেশের সরকার। তাদের মধ্যে 14 জনের শনিবার 7 সেপ্টেম্বর সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে। এদিন বিকেলের প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়। বার্তায় বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া 57 বাংলাদেশির মধ্যে 14 জন আজ সন্ধ্যায় 7টায় দেশে ফিরবেন। বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি সন্ধ্যা 7টায় প্রথমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পরে একই ফ্লাইটে রাত 10টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। কোঠা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশের আদালত। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং 1 জনকে 11 বছর কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনার পর গত 3 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছিল, গত 28 আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। সেখানে বড় অংশ জুড়ে ছিল 57 জনের শাস্তি মওকুফের বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করছিলেন। প্রেসিডেন্ট তার কথা রেখেছেন। প্রধান উপদেষ্টা সেদিনই সুখবরটি পান এবং জানিয়ে দেন বলে উল্লেখ করেন তিনি। অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ তৈরির আহ্বান নূরের। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক, সুশীল সমাজ সহ সর্বমহলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। শনিবার বেলা 12টার দিকে পটুয়াখালী প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় খেলে তিনি এ আহ্বান জানান। নুরুল হক নূর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সরকারের রূপরেখা দেওয়া যেতে পারে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এবং তাদের মনোনীত
প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার করা সম্ভব। এক্ষেত্রে এই সরকারের রোডম্যাপ থাকতে হবে। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ সহ সর্বমহলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার এর রোডম্যাপ তৈরি করবে। আমি তাদেরকে রোডম্যাপ নিয়ে আলোচনার আহ্বান জানাই। ডাকসুর সাবেক ভিপি বলেন, রোডম্যাপ হলো রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কোনো উদ্বেগ, সংশয় এবং সন্দেহ থাকবে না এবং আগামী দিনে পরিকল্পনা দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে যাবে। তিনি বলেন, আমি রাষ্ট্র সংস্কার চাই। এক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত 2 বছর সময় দিতে হবে। প্রশাসন ও নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে, নতুন আইন করতে হবে। তাই এসব করতে অন্তত 2 বছর সময় না দিলে রাষ্ট্র সংস্কার সম্ভব হবে না এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না। ডাকসুর সাবেক ভিপি বলেন, সরকারের সফলতা ব্যর্থতার সঙ্গে এদেশের মানুষের সফলতা ব্যর্থতা জড়িয়ে রয়েছে। তাই এই সরকারের শক্তিশালী করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষের এগিয়ে এসে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। এই সময় জেলা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য এবং অর্থ বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও রবিউল হাসান, দলের জেলা আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম সিকদার সহ পটুয়াখালী প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত থাকেন। তারুণ্যের প্রত্যাশা পূরণে রাজনীতি করবে বিএনপি, বলছে আমির খসরু। বিএনপির রাজনীতি দেশের মানুষের আশা ও তরুণদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে পরিচালিত হবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলছেন, নতুন বাংলাদেশের পরিচালনা করবে তারেক রহমান। আর শনিবার দুপুরে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলায় মেরং উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমির খসরু বলেন, শেখ হাসিনা পলায়নের পর দেশে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। বিএনপি রাজনীতি মানুষের ভবিষ্যতের জন্য হবে। তিনি বলেন, অতীতে বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপির রাজনীতি মূল শক্তি জনগণ। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওবায়দুল ভূঁইয়া। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত শক্তির লোকেরা বসে নেই, বলছে ডক্টর জাহিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর এজেড.এম. জাহিদ হোসেন বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত শক্তির লোকেরা বসে নেই। তারা দেশে বিদেশে নানা চক্রান্ত করছে। প্রশাসনের সব সেক্টরে এখনো তাদের লোক বসে আছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারকে বলবো তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেন। শনিবার বিকেলে নয়াপল্টনে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ শেষে তিনি এসব কথা বলেন। ডক্টর জাহিদ বলেন, 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আপনারা পাশের দেশে বড় বড় নেতার বক্তব্য শুনলেই বুঝতে পারবেন কি ষড়যন্ত্র হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র মোকাবেলায় এগিয়ে আসতে হবে। বিএনপির ত্রাণ সহায়তা কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় 14 দিন ধরে বন্যা দুর্গতদের মধ্যে আমরা ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত প্রায় 14 কোটি টাকার অধিক মূল্যের ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাবত আলী সবু, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, যুবদল নেতা রেজাউল করিম পল, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল কবির প্রমুখ।